আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2026 সালের মে মাসে সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর কেবল একটি নিয়মিত কূটনৈতিক কর্মসূচি নয়, বরং এটি বর্তমান বহুমেরু কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থায় ভারতের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতিফলন। আন্তর্জাতিক রাজনীতির বর্তমান বাস্তবতায় বিশ্ব দ্রুত বিভক্ত শক্তি কেন্দ্রগুলোর দিকে অগ্রসর হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র, চীন প্রতিদ্বন্দ্বিতা, ইউরোপের নিরাপত্তা সংকট, জ্বালানি বাজারের অস্থিরতা এবং সরবরাহ শৃঙ্খলের পুনর্বিন্যাস বৈশ্বিক অর্থনীতি ও কৌশলগত ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। এই প্রেক্ষাপটে ভারত নিজেকে কেবল একটি আঞ্চলিক শক্তি নয়, বরং বৈশ্বিক পর্যায়ে একটি নির্ধারক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছে। মোদির এই সফর সেই বৃহত্তর কৌশলগত পরিকল্পনার অংশ, যার মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক আধুনিকায়ন, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং কৌশলগত স্বায়ত্তশাসনকে একযোগে এগিয়ে নেওয়া। মিডল ইস্ট মনিটরের বিশ্লেষণ থেকে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ভারতের সাম্প্রতিক বৈদেশিক নীতির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রতীকী কূটনীতির পরিবর্তে সক্ষমতা ভিত্তিক বাস্তববাদী কৌশলের দিকে অগ্রসর হওয়া। একসময় ভারতের কূটনৈতিক অবস্থান অনেকাংশে রাজনৈতিক আদর্শ, ঐতিহাসিক সম্পর্ক এবং নিরপেক্ষতার উপর নির্ভরশীল ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় নয়াদিল্লি বুঝতে পেরেছে যে কেবল নীতিগত অবস্থান দিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাই এখন ভারত মনোযোগ দিচ্ছে সেমিকন্ডাক্টর প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রতিরক্ষা উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, উন্নত অবকাঠামো, সরবরাহ শৃঙ্খল এবং প্রযুক্তিগত সংযোগের মতো বাস্তব সক্ষমতার উপর। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির আলোচনাও ভারতের এই দীর্ঘমেয়াদী কৌশলগত রূপান্তরের অংশ। তবে মোদির সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নিঃসন্দেহে সংযুক্ত আরব আমিরাত সফর। গত এক দশকে ভারত আমিরাত সম্পর্ক কেবল বাণিজ্যিক পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি এখন মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক অংশীদারিত্বে পরিণত হয়েছে। আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে মোদির ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের মধ্যে অর্থনৈতিক, প্রযুক্তিগত, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারত এখন আমিরাতকে শুধুমাত্র তেলের উৎস হিসেবে দেখে না, বরং পশ্চিম এশিয়ায় নিজেদের প্রভাব বিস্তারের একটি কৌশলগত প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করছে। এই দৃষ্টিভঙ্গি ভারতের বহুমুখী কূটনৈতিক নীতির প্রতিফলন, যেখানে একই সঙ্গে প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে কৌশলগত ভারসাম্য রক্ষা করা হয়। ভারত একদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক অটুট রাখছে এবং একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিদ্বন্দ্বী শক্তির সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। কিন্তু ইউরোপের তুলনায় উপসাগরীয় অঞ্চল অনেক বেশি অস্থিতিশীল এবং সংঘাতপ্রবণ। এখানে ধর্মীয় বিভাজন, প্রক্সি যুদ্ধ, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং নিরাপত্তা সংকট দীর্ঘদিন ধরে ভূ রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে। ফলে ভারত যতই অর্থনৈতিকভাবে প্রভাব বাড়াক না কেন, এই অঞ্চলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সম্পূর্ণভাবে দূরে থাকা তার জন্য ক্রমশ কঠিন হয়ে উঠছে। ভারতের উপসাগরীয় কৌশল নিয়ে আঞ্চলিক পর্যায়ে নানা ধরনের উদ্বেগও তৈরি হয়েছে, যদিও নয়াদিল্লি তার সম্পর্ককে অর্থনীতি, প্রযুক্তি এবং জ্বালানি সহযোগিতার কাঠামোর মধ্যেই উপস্থাপন করে। তবুও অনেক আঞ্চলিক শক্তি এটিকে বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিযোগিতার অংশ হিসেবে দেখছে। বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ডের পর ভারত, আমিরাত এবং ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক মুসলিম বিশ্বের একটি অংশে নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। অনেকের দৃষ্টিতে এটি এমন একটি পুনর্বিন্যাস যেখানে ভারত ধীরে ধীরে পশ্চিম এশিয়ার শক্তির ভারসাম্যে আরও সক্রিয় ভূমিকা নিতে চাইছে এবং একই সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক গুরুত্বকে কমিয়ে আনতে চাইছে। কিন্তু উপসাগরীয় অঞ্চলে কেবল অর্থনৈতিক প্রভাবই চূড়ান্ত বাস্তবতা নয়। এখানে রাজনৈতিক বৈধতা, ধর্মীয় নেতৃত্ব এবং নিরাপত্তার সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বাস্তবতায় ভারতের জন্য সবচেয়ে বড় সীমাবদ্ধতা হচ্ছে উপসাগরীয় নিরাপত্তা কাঠামোর সঙ্গে পাকিস্তানের দীর্ঘস্থায়ী সামরিক ও কৌশলগত সম্পর্ক। কয়েক দশক ধরে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সামরিক সহযোগিতা,
প্রশিক্ষণ, প্রতিরক্ষা সমন্বয় এবং ধর্মীয় সম্পর্ক একটি গভীর কৌশলগত ভিত্তি তৈরি করেছে। অন্যদিকে ভারতের উপস্থিতি এখনও প্রধানত বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ এবং প্রবাসী ভারতীয়দের অর্থনৈতিক অবদানের উপর নির্ভরশীল। ফলে ভারতীয় প্রভাব দ্রুত বাড়লেও তা এখনও নিরাপত্তা ভিত্তিক কাঠামোতে রূপ নিতে পারেনি। ভারতের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে উপসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব। চীন গত এক দশকে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে মধ্যপ্রাচ্যে অবকাঠামো, বন্দর, লজিস্টিক্স, প্রযুক্তি এবং জ্বালানি খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। উপসাগরীয় দেশগুলো এখন বহুমুখী অংশীদারিত্বের দিকে ঝুঁকছে, কারণ তারা মনে করছে যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিশ্রুতি আগের মতো দৃঢ় নাও থাকতে পারে। এই শূন্যতার সুযোগে চীন অর্থনৈতিক ও কৌশলগতভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। ফলে ভারতীয় উপসাগরীয় কূটনীতি এখন অনেকাংশে চীনের প্রভাব মোকাবেলার সঙ্গেও সম্পর্কিত। নয়াদিল্লি বুঝতে পেরেছে যে যদি তারা এখন এই অঞ্চলে নিজেদের উপস্থিতি শক্তিশালী না করে, তাহলে ভবিষ্যতে ইউরেশীয় সংযোগ এবং ইন্দো প্যাসিফিক প্রতিযোগিতায় তারা পিছিয়ে পড়বে। তবে ভারতের জন্য সবচেয়ে জটিল প্রশ্ন হচ্ছে ইরানের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখা। দীর্ঘদিন ধরে ভারত ইরানের সঙ্গে জ্বালানি, বন্দর উন্নয়ন এবং আঞ্চলিক সংযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে। চাবাহার বন্দর ভারতের মধ্য এশিয়া এবং আফগানিস্তানে প্রবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু একই সময় ভারত, আমিরাত ও ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠতা তেহরানের দৃষ্টিতে সন্দেহের কারণ হয়ে উঠতে পারে, বিশেষ করে বর্তমান মধ্যপ্রাচ্যের মেরুকৃত বাস্তবতায়, যেখানে ইরান একদিকে এবং আমিরাত, ইসরায়েল, যুক্তরাষ্ট্র অন্যদিকে অবস্থান করছে। সেখানে ভারতকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ভারসাম্য রক্ষা করতে হবে। এই জটিল বাস্তবতায় ভারতের মূল চ্যালেঞ্জ হচ্ছে কৌশলগত স্বায়ত্তশাসন বজায় রাখা। নয়াদিল্লি এমন একটি অবস্থান ধরে রাখতে চায় যেখানে তারা কোনো নির্দিষ্ট জোটে আবদ্ধ না হয়েও সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে। কিন্তু আঞ্চলিক মেরুকরণ যত বাড়বে, এই ভারসাম্য রক্ষা তত কঠিন হয়ে উঠবে। কারণ উপসাগরীয় অঞ্চলের রাজনীতি কেবল অর্থনৈতিক স্বার্থ দ্বারা পরিচালিত হয় না, বরং নিরাপত্তা, ধর্মীয় বৈধতা, আঞ্চলিক নেতৃত্ব এবং বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা এখানে সমানভাবে প্রভাব ফেলে। মোদির সাম্প্রতিক কূটনৈতিক সফর তাই ভারতের উত্থানশীল রাজনৈতিক আকাঙ্ক্ষার প্রতীক হলেও একই সঙ্গে এর সীমাবদ্ধতাও রয়েছে। ভারত এখন আর কেবল প্রতীকী নেতৃত্ব বা ঐতিহাসিক নিরপেক্ষতার উপর নির্ভর করতে চায় না। তারা বৈশ্বিক বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি এবং কৌশলগত সংযোগের কেন্দ্রবিন্দুতে নিজেদের অবস্থান নিশ্চিত করতে চায়। কিন্তু মধ্যপ্রাচ্যের মতো একটি সংবেদনশীল অঞ্চলে প্রভাব বিস্তার করা কেবল অর্থনৈতিক বিনিয়োগের মাধ্যমে সম্ভব নয়। এখানে দীর্ঘস্থায়ী প্রভাব অর্জনের জন্য প্রয়োজন নিরাপত্তা কাঠামো, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং আঞ্চলিক ভারসাম্য বোঝার সক্ষমতা। সবশেষে বলা যায়, ভারতের বর্তমান উপসাগরীয় কৌশল একই সঙ্গে সম্ভাবনাময় এবং ঝুঁকিপূর্ণ। একদিকে এটি ভারতের বৈশ্বিক উচ্চাকাঙ্ক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অন্যদিকে আঞ্চলিক সংঘাত ও প্রতিদ্বন্দ্বিতার জটিল বাস্তবতার মধ্যে ভারতকে আরও গভীরভাবে জড়িয়ে ফেলছে। ভবিষ্যতে উপসাগরীয় অঞ্চলের মেরুকরণ যদি আরও তীব্র হয়, তাহলে ভারত হয়তো উপলব্ধি করবে যে পশ্চিম এশিয়ায় প্রভাব বিস্তার করা যতটা সহজ মনে হয়েছিল, সেই প্রভাবের মধ্যে কৌশলগত ভারসাম্য বজায় রাখা বাস্তবে তার চেয়েও অনেক বেশি কঠিন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।